শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি সোমশুভ্র আরও একবার চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আজ ভীষণ বৃষ্টি, সারা দিন ধরে প্রচুর জল ঝরেছে। এখনও কিন্তু আমাদের এখানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এত বৃষ্টি পড়ছে সারা দিন ধরে, আকাশ অন্ধকার হয়ে আছে, একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু কিসের পরিবেশ? সেই ভুতুড়ে গল্পের। তোমরা যা খুব শুনতে ভালোবাসো, আমাকে অনেকবার অনুরোধ করেছো, আর ভূতের গল্প কই, বলছো না কেন? তো আমি আজকে ভাবলাম যে আজকের দিনটা কিন্তু খুব উপযুক্ত এই ধরনের গল্পের জন্য। তো বেশি কথা না বলে শুরু করি আজকের গল্প। ছোট ছোট অনেক কিছু ঘটনা মিলিয়ে তো জীবন। আর আগেই আমি বলেছি যে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের চেনা জানা জগতের সমান্তরাল আরেকটা জগৎ কিন্তু আছে। কখনো কখনো সেই জগতের আভাস আমরা কেউ কেউ হঠাৎ পেয়ে থাকি। সেই সূত্র ধরেই শুরু করছি আজকের গল্প। আমি কলকাতাতেই জন্মেছি, কলকাতাতেই বড় হয়েছি, কাজও করছি কলকাতার বুকে। তো আমার যখন জন্ম হয় সেটা হয় ভবানীপুর অঞ্চলে। যেটা হয় না যে আমার মা যখন গর্ভবতী হন তখন আমার মামার বাড়িতে তিনি চলে যান এবং সেখানেই ডেলিভারির পরে আমাকে নিয়ে কিছুদিন ওখানে থেকে তারপর আবার নিজের বাড়িতে ফিরে আসা। এটাই সাধারণত আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারের একটা রীতি বলতে পারো। তো আমার মামার বাড়ি তখন যেখানে ছিল, আমি কিন্তু বিশদে জায়গাটার নাম বলবো না খুব সঙ্গত কারণেই, আর বাড়ির নম্বরটাও বলবো না, কারণ এখনও তার অস্তিত্ব রয়েছে। কারা থাকেন, কিভাবে তারা আছেন, আদৌ কেউ থাকেন কি না আমি জানি না, কিন্তু না বলাটাই বোধহয় শ্রেয় হবে। কিন্তু এইটুকু বলতে পারি, সেই অঞ্চলটা ভবানীপুর অঞ্চল, ওই দিকটায়। সেখানে যেখানে আমার জন্ম হয়, মানে নার্সিং হোম থেকে আমাকে যেখানে নিয়ে আমার মা আসেন, সেই ফ্ল্যাটটা, সেটা একটা ফ্ল্যাট, একটা অ্যাপার্টমেন্টের মতো। তো সেইটা কিন্তু হন্টেড ছিল। মানে আমার মামার বাড়ির পরিবার বিরাট পরিবার। বিরাট পরিবার বলতে তখন একান্নবর্তী পরিবার যেরকম ছিল, অনেকে মিলে সবাই মিলে থাকতো। আর পরিবারের স্ট্রাকচারটা সেই সময় একটু বড় হতো। তো আমার মায়েরা 6 ভাই বোন। আমার মামার তখন বড় মামার বিয়ে হয়ে গিয়েছে, ছোট মামার বিয়ে হয়ে গিয়েছে, তো মামিরাও আছেন, বড় মামার ছেলেমেয়েরা আছেন। তো এই রকম একটা বেশ বড় একটা সংসার। সেই রকম সংসারে আমাকে নিয়ে আমার মা কিছুদিনের জন্য উঠলেন। তো মায়ের কাছে এই বাড়ির নানান রকমের ছোটোখাটো গল্প শুনেছি। সেই গল্পগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িটার একটা অদ্ভুত দুর্নাম ছিল, যেটা কিন্তু আমার মায়েরা জানতেন না। একদম শেষেই বাড়ি যখন তারা ছাড়েন তখন জানতে পারেন যে এই বাড়িতে এর আগে আরও 2টো ফ্যামিলি ছিল। একজনের স্ত্রী
পাগল হয়ে যান। একজনের স্ত্রী সুইসাইড করেছিলেন কোনো একটা ভীষণ ট্রমা থেকে, কোনো একটা ভীষণ ভয় থেকে। কিন্তু আমার মামার বাড়ির পরিবার সারভাইভ করে গেছিল হয়তো তারা অনেকজন একসঙ্গে থাকতেন বলে। একসঙ্গে থাকলে যে একটা মনোবল বৃদ্ধি পায়, একসঙ্গে থাকলে যে অনেকটা মনে সাহস আসে, সেই জন্যেই হয়তো আমাদের এই মামার বাড়ির পরিবারের সেরকম কোনো ক্ষতি হয়নি। আর এছাড়া আগের গল্পে আমি তোমাদেরকে বলেছি যে আমার মামার বাড়ি, কিন্তু আমার মামার বাড়ি এবং আমার বাবার, আমার নিজের বাড়ি, এদের মধ্যে একটা অদ্ভুত আধ্যাত্মিক চেতনা ছিল। খুব কি বলবো তোমার, মানে একটা বিশ্বাস তারা নিয়ে চলতেন, ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস নিয়ে তারা চলতেন। তো এই বাড়িটাকে ঘিরে নানান রকম ছোটোখাটো ঘটনা শুরু হয় তারা আসার পর থেকেই। আমার দিদার মুখে শুনেছি, দিদা যখন রান্না করতেন তখন তার মনে হতো তার পেছনে যেন কেউ একদম গা ঘেঁষে, পিঠ ঘেঁষে, যেরকম বাচ্চারা মায়ের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে, সেরকম দিদার পিঠ ঘেঁষে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা প্রায়ই মনে হতো। পেছন ফিরে তাকাতেন, হয়তোবা বকতে যেতেন নিজের সন্তান ভেবে, দেখতেন কেউ নেই। এই রকম ঘটনা তো ছিলই। এছাড়া আমার মা, আমার মাসিরা, এরা যখন, একটা ঝুল বারান্দা ছিল, যে বারান্দাতে দাঁড়িয়ে তোমার নিচের রাস্তার লোক দেখা যায়, মানুষের চলাচল দেখা যায়। একটা কম্পাউন্ডের মধ্যে ছিল এই অ্যাপার্টমেন্টটা। এটা একটা কোয়ার্টার, সেটা তোমাদের বলে রাখি। কোয়ার্টারের মধ্যে যেরকম একটা কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো অ্যাপার্টমেন্টস থাকে, সেই রকম একটা। তো তারা বারান্দাতে দাঁড়িয়ে যখন নিচে বাচ্চাদের খেলাধুলো দেখতেন বা পাড়া প্রতিবেশীদের চলাফেরা দেখতেন, নিজেরা গল্প করতেন নিজেদের মধ্যে দাঁড়িয়ে। এমন একটা সময় যখন হয়তো বিকেল, অন্ধকারও নামেনি, হয়তো আমার মা দাঁড়িয়ে আছে কি আমার কোনো মাসি দাঁড়িয়ে আছে, তারা অনুভব করতেন তাদের শাড়ির খুঁট ধরে কেউ যেন অল্প অল্প টানছে। ঠিক যেরকম বাচ্চারা মায়ের আঁচলের খুঁট ধরে মৃদু টান দেয়, অনেকটা সেই রকম। তারা চমকে যেতেন, পিছনে তাকাতেন, যথারীতি কাউকে দেখা যেত না। মায়ের কাছে শুনেছি এই বাড়িতে বাথরুমের একটা জানলাতে ছিটকিনিটা নষ্ট হয়ে গিয়েছিল। হয়তো অনেক বাড়িতে যেরকম ওই একটা ছিটকিনি নষ্ট হয়ে গিয়েছে, সেইটা অনেক সময় আমরা একটা দড়ি দিয়ে বা একটা তার দিয়ে শক্ত করে বেঁধে রাখি। তো সেই রকমভাবে যতই বাঁধা হোক না কেন, মা বলতো যে আমরা গিয়ে দেখতাম ঠিক জানলাটা খুলে গেছে, কেউ যেন বাঁধনটা আলগা করে দিয়ে বাঁধনটাকে খুলে দিয়ে জানলার কপাটগুলোকে খুলে দিয়েছে। এই রকম ছোটোখাটো ঘটনা তো তারা সব সময় লক্ষ্য করতেন। এছাড়া কিছু অদ্ভুত অদ্ভুত উল্লেখযোগ্য ঘটনাও ঘটে। যেমন তার মধ্যে একটা গল্প তোমাদের বলি, খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু খুব অদ্ভুত ঘটনা। আমার মামার বাড়িতে সবাই বলতে গেলে আইপিএস অফিসার, তারা সবাই পুলিশের উচ্চ পদে চাকরি করতেন, শুধুমাত্র আমার ছোট মামাকে বাদ দিয়ে। আমার ছোট মামা একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন, তিনি পুলিশ ছিলেন না। আর সময়টা কখন? সময়টা হচ্ছে
নকশাল মুভমেন্ট যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, মানে ওই 70s ওই সময়টাতে, সেই সময় আমার যে ছোট মামা, তার নাইট শিফটে ডিউটি পড়তো মাঝে মাঝে। বুঝতে পারছো যে নকশাল মুভমেন্ট এবং পুলিশ বাড়ি দুটো তখন একটা ভীষণ বিরোধ ছিল। খুনোখুনি, মারামারি এগুলো লেগেই থাকতো। আমার ছোট মামা রাত্তির করে বাড়ি ফিরতেন, বা কখনো নাইট শিফটে থাকলে ফিরতে ফিরতে ভোর হতো। এই রকম সময় আমার দাদু এবং আমার বড় মামা, যারা দুজনেই পুলিশ, তারা কি করতেন, তাদের একদম সার্ভিস রিভলভার সঙ্গে নিয়ে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াতেন, যেখানে আমার ছোট মামাকে ড্রপ করতে গাড়ি আসতো। সেখান থেকে তারা ছোট মামাকে এসকর্ট করে নিয়ে বাড়িতে ঢুকতেন। কেননা পুলিশ বাড়ির ছেলে, আর সময়টা অশান্ত, নকশাল মুভমেন্টের সময় কোনো একটা বিপদ আপদ ঘটে যেতেই পারে। এই রকমই এক রাতে আমার ছোট মামা বাড়ি ফিরছেন। আমার দাদু এবং বড় মামা দুজনে তাকে পাহারা দিয়ে নিয়ে ঢুকছে, কোয়ার্টারের ভেতরে তারা ঢুকেছে। ঢুকে তারা দেখছে যে তাদের যেই টাওয়ারটা, তাদের যে অ্যাপার্টমেন্টটা, তার নিচে আমার বড় মামিমা দাঁড়িয়ে আছেন। বেশ একটু ডিস্টেন্সে দেখতে পাচ্ছেন, তারা আছেন গেটের কাছে, আমার দাদু এবং আমার দুই মামা, আর দেখা যাচ্ছে কিছুটা দূরে তাদের টাওয়ারটার সামনে আমার বড় মামিমা দাঁড়িয়ে আছেন। আমার বড় মামিমা খুব সুন্দরী, একদম লক্ষ্মী প্রতিমার মতো, আর বিশাল লম্বা তার চুল, একদম সেই প্রায় হাঁটু অবধি ছোঁয়ে চুল এরকম। তো সেই রকম একদম সেই রকম মূর্তি একজন দাঁড়িয়ে আছেন, চুল খোলা, এরকম অবস্থায় আমার দাদু এবং মামারা তাকে দেখতে পাচ্ছেন। খুব স্বাভাবিক কারণেই দাদু এবং মামারা একটু বিরক্ত হয়েছেন যে একে এরকম বিপদের সময়, সেই রকম সময়ে এরকম বাড়ির বউ রাত্রির বেলায় হঠাৎ করে এসে বাইরে দাঁড়িয়ে আছে, এটা তো ঠিক নয়। তো সেজন্য একটুখানি তারা রেগেই গেছেন। কিছু বলতে যাবেন এরকম সময়ে দেখছেন যে আমার মামিমা ঢুকে গেলেন, তাদের অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকে গেলেন। তো মামা, দাদু এরা সবাই ভেতরে ঢুকছেন এবং ঢুকে দেখছেন আমার মামিকে তখন দেখতে পাচ্ছেন না। এবার ওরা যখন সিঁড়িতে পা দিয়েছেন, দেখছেন প্রথম ল্যান্ডিংটাতে আমার মামিমা দাঁড়িয়ে আছে। তারা আবার যেই সিঁড়ি বেয়ে উঠতে গেছে, দেখছে সেই ল্যান্ডিংয়ে আর মামি নেই, তার ওপরের ল্যান্ডিংয়ে আমার মামি দাঁড়িয়ে রয়েছেন। মানে প্রত্যেকটা সিঁড়ির, মানে ফ্লাইট অফ স্টেয়ার্স যাচ্ছে, একটা প্ল্যাটফর্ম, একটা ল্যান্ডিং, আবার একটা ফ্লাইট অফ স্টেয়ার্স যাচ্ছে, আবার একটা ল্যান্ডিং, এরকম করে তো সিঁড়ি ওঠে। তো সেই যখন তারা যেই সিঁড়িতে পা দিচ্ছেন, দেখছেন যে তার ওপরের ল্যান্ডিংয়ে আমার মামিমা দাঁড়িয়ে আছেন এবং তিনি আবার উঠে যাচ্ছেন ওপর দিকে। এরকম করতে করতে এবারে নিজেদের বাড়ির দরজায় যখন এসে পৌঁছেছে, তখন দেখছে দরজা বন্ধ ভিতর থেকে। খুব অবাক, দেখলো যে আমরা বাড়িতে ঢুকবো, আসছি, আর ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এই রকম একটা ব্যাপার দেখে তো আমার বড় মামা খুব রেগে গেছেন, এবং বড় মামা ঠিক করেছেন যে ভেতরে গিয়ে যথারীতি একটু শাসন করবেন, বকবেন যে একে তো তুমি রাস্তায় দাঁড়িয়েছিলে, যেটা অনুচিত, হতেই পারে নিজের পরিবারের জন্য চিন্তা, কিন্তু একজন এরকম অল্প বয়সী মহিলা হঠাৎ করে এরকম রাস্তাতে দাঁড়িয়ে থাকা, এটা সমীচীন নয়।
তার উপরে যখন দেখছো যে আমরা বাড়িতে আসছি তখন দরজাটা বন্ধ কেন? তুমি তো দেখলে যে আমরা আসছি, তুমি আমাদের আগে আগে পথ দেখানোর মতো করে এলে, এসে ঘরে ঢুকে গেলে, দিয়ে দরজা বন্ধ করে দিলে। তো এরকম ভীষণ একটা বিরক্তি নিয়ে আমার মামা যখন বেল বাজিয়েছেন তখন কেউ একজন এসে দরজা খুলে দিয়েছে। আমার মামা ভেতরে ঢুকে মামিকে তো খুব বকুনি, আর আমার মামি মানুষটি খুব শান্ত। তিনি না একদম মানে চেঁচামেচি করে কথা বলতেও পারেন না, তিনি হইচইও করেন না, খুব শান্ত শিষ্ট একজন, খুব একটি খুব মিষ্টি মহিলা। মানে আমার মামি খুব লক্ষ্মীমন্ত, শান্তশিষ্ট, মিষ্টি একজন মহিলা। তো মামি তো চুপ করে কাঁদো কাঁদো অবস্থাতে শুনছে, মামিকে কিছু বলার সুযোগও দিচ্ছে না, মামা চেঁচাচ্ছে। এই সময়তে আমার দিদা বলছে, হ্যাঁ রে, তুই এরকমভাবে বৌমাকে বকছিস কেন? কী করেছে ও, এত চেঁচাচ্ছিস? তখন আমার মামা বলছেন যে দেখো মা, এরকম এরকম ঘটনা। বলছে হতেই পারে না, ও তো আমার সঙ্গে এতক্ষণ রান্নাঘরে বসে আমাকে রান্নায় সাহায্য করছিল। ও কোথার থেকে যাবে নিচে? ও তো নিচে যায়নি। এইবারে তো সব কিছু একদম সাইলেন্ট এবং পরিষ্কার, কারণ তারা তো জানতেনই যে এইখানে এরকম নানান রকম অদ্ভুত আজব ঘটনা ঘটে। এবং আমার মামিমার মতো দেখতে যেই ভদ্রমহিলাকে তারা এতক্ষণ দেখে আমার মামিমা ভেবেছেন তিনি যে আদৌ মামিমা নন, অন্য কেউ। এবার সেটা স্পষ্ট হয়ে গেল। এরকম আরও ঘটনা ঘটতো। কখনো কখনো আমার ছোটো মামা হয়তো একটু আগে পরে এসে গেল, একাই ঘরে ঢুকে গেল, মানে একাই কমপ্লেক্সে ঢুকলো, ঢুকে হয়তো বেল বাজালো। মামা বলতেন একজন ভদ্রলোক সাদা ধুতি এবং সাদা হাতাওয়ালা গেঞ্জি পরা, আমরা যেরকম স্যান্ডো গেঞ্জি পরি, আরেকটা গেঞ্জি আছে তো যার একটু হাতা থাকে, টি শার্টের মতো, তো সেরকম গেঞ্জি পরা এবং ধুতি পরা একটি ভদ্রলোক ল্যান্ডিং দিয়ে, মানে সিঁড়ি দিয়ে উঠে ল্যান্ডিংয়ের দিকে চলে যাচ্ছে। আমার মামা ধরে নিতেন যে এই ভদ্রলোকই হয়তো দরজা খুলে দিয়েছেন এসে, কিন্তু সেই ভদ্রলোক যে কে, তার আইডেন্টিটি কিন্তু কোনো দিন জানা যায়নি। কিন্তু তিনি ছোটো মামাকে মাঝে মাঝেই দরজা খুলে দিতেন। কি অদ্ভুত না, যে দরজা খুলে দিচ্ছেন, প্রায় আপ্যায়ন করে নিয়ে আসছেন, কিন্তু তার কোনো অস্তিত্ব সেভাবে নেই। আমার দিদার কাছে শুনেছি যে বড় পরিবার হলে যেটা হয়, কাউকে কাউকে মাটিতে বিছানা বিছিয়ে শুতে হতো। তো সেই রকমভাবে যখন বসার ঘরের মেঝেতে একটা লম্বা ঢালাও বিছানা করে শুতেন অনেকে, যারা পুরনো দিনের মানুষ তোমরা শুনছো, খুব পুরনো না, মানে আমাদের মতো যারা হয়তো, আমরাও দেখেছি ছোটোবেলাতে যে বড় পরিবার হলে বা বাড়িতে অনেক লোকজন চলে এলে একটা বেশ ঢালাও বিছানা করে মাটিতে সেখানে শোয়া হতো, এবং সেই শোয়ার মধ্যে প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট, আনন্দ থাকতো যে গা ঘেঁষাঘেঁষি করে সবাই শোয়া হবে, ভীষণ গল্প টল্প হবে, আড্ডা হবে। তো এরকম একটা হতো। তো এইগুলো খুব সাধারণ মধ্যবিত্ত বাড়িতে এগুলো হয়েই থাকতো। তো সেরকম করে দিদার কাছে শুনেছি যে মাটিতে এরকম ঢালাও বিছানা করে শুলে বাইরের যে করিডোরে তো সারা রাত্রির আলো জ্বলতো, আর দরজার ফাঁক দিয়ে বাইরের আলোটা দেখা যায়। করিডোরের কেউ যদি মাটিতে শোয়ে, দরজার তলার ফাঁকটা দিয়ে বাইরের আলো এসে পড়ে ভেতরে। সেই আলোর মধ্যে দিদা, আমার মা বা আমার মামা যে যখন শুতো তারা দেখতে পেত কেউ যেন সারা রাত চলে বেড়াচ্ছে, একটা ফ্লিটিং শ্যাডো, একটা কেউ
যদি পাস করে যায় আলোর মধ্যে দিয়ে, তার যে একটা ছায়া পড়ে, সেরকম একটা ছায়া তারা দেখতে পেতেন, শব্দহীন ছায়া। এই ছায়া আসতো যেত প্রায় সারা রাত ধরে। মামারা, আমার মায়েরা সবাই বুঝতেন কি, কিন্তু কিছু করার নেই, সেখানেই তারা থাকতেন। কিন্তু এটা যে স্বাভাবিক কিছু না, সেটা বেশ বোঝা যেত। তো এই রকম একটা বাড়িতে আমার হসপিটাল থেকে, নার্সিং হোম থেকে প্রথম আসা। ভালো মতোই বুঝতে পারছো যে আমার এত ভূতপ্রীতি কোথার থেকে এসেছে। একটা হন্টেড হাউসে যার প্রথম প্রবেশ নার্সিং হোম থেকে, তার যে ভূতের প্রতি ভালোবাসা হবে, এটাই তো স্বাভাবিক। তো এই রকম অনেক ছোটোখাটো ঘটনা, সেই যে আমার মাসির একটা ঘটনা বলেছিলাম শুরুর দিকে একবার, সেটাও কিন্তু এই বাড়িতেই মাসিকে নিয়ে আসা হয়েছিল দুর্গাপুর থেকে। তো এই বাড়িকে ঘিরে এরকম ছোটোখাটো নানান রকমের গল্প প্রচলিত ছিল এবং আমি শুনেছি। আসলে দেখো, গল্প তো ঠিক সিনেমার মতো একটা গল্প বিল্ড আপ হচ্ছে, একটা ক্লাইম্যাক্স হলো, আবার সেটার একটা পরিসমাপ্তি হলো, এভাবে তো জীবনে ঘটে না। এই ধরনের অতীন্দ্রিয় অনুভূতি, ছেঁড়া ছেঁড়া, টুকরো টুকরো, একটু একটু আমাদেরকে ছুঁয়ে যায়, আভাস দিয়ে যায় যে এরকম আমাদের জ্ঞানের বাইরেও কিছু রয়েছে। মায়ের কাছে শুনেছি, পরীক্ষার সময় রাত জেগে যখন মা পড়তো, তখন ফিল করতে পারত ঠিক পিছনে এসে কেউ যেন দাঁড়িয়ে তার পড়া দেখছে। মা মাঝে মাঝে ভুল করে ভাবতো বোধহয় আমার দাদু বা দিদা হয়তো পেছন থেকে এসে দেখছে যে মা কি পড়ছে। ঘাড় ঘুরিয়ে কাউকেই দেখতে পেত না। এরকমভাবেই তারা অনেকটা অভ্যস্ত হয়ে গেছিল। থাকতে থাকতে দেখবে তখন না অভ্যেস হয়ে যায়, ভয়টা চলে যায়, মনে হয় এটাই যেন স্বাভাবিক। একটা অদ্ভুত সাহস এসে যায়, কিন্তু ভয় পেতে 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 কখনো তোমার এক সময় ভয়ের অনুভূতিটা চলে গিয়ে সাহস এসে যায়, ইউ বিকাম স্টেডি। সেরকমই একটা অবস্থা আমার মামার বাড়ির লোকজনদের হয়েছিল। তো এই তো গেল এই পার্টিকুলার বাড়ির ঘটনা। আজকে আর একটা দুটো ছোট বলি, আর ছোট ছোট একটা দুটো ঘটনা বলি। ঘটনা হলো যে আমার বাবা তো জিওলজিস্ট ছিলেন, তোমাদেরকে আগেই বলেছি। আমার বাবা মূলত ছিলেন সায়েন্টিস্ট, আর বাবার স্পেশালাইজেশন ছিল কোল পেট্রোলজি। তো বাবা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে ডিরেক্টর পদে ছিলেন। তিনি রিসার্চ উইং হেড করতেন, রিসার্চ উইংটা তার আন্ডারেই চলতো। তো আমি বলছি বাবার চাকরির গোড়ার দিকের কথা। বাবা ছিলেন খুব অ্যাডভেঞ্চার প্রিয়, যার জন্য এই প্রফেশনটাকে, এই জিওলজি প্রফেশনটাকে চুজ করাই তার এই অ্যাডভেঞ্চার প্রিয়তার জন্যই। যে খুব অদ্ভুত ছিল সেই জিওলজিস্টের জীবন, সেটা নিয়ে না আমি একটা পুরো আলাদা ভিডিও বা তোমাদের এরকম পডকাস্ট আমি করব, যে সেই সময়টা কীরকমভাবে আমি নিজে দেখেছি। আমাদের টেন্টে থাকতে হতো, কখনো কখনো গিয়ে বাবার কর্মস্থলে আমি আর আমার মা গিয়ে যখন পৌঁছতাম, কখনো কখনো সেগুলো হতো একদম গভীর জঙ্গলে, টেন্টের মধ্যে। সেই টেন্ট কেমন হতো, কি কি দেখেছি সেখানে, সেই নিয়ে আমি পরে বিশদে আরেকটা পডকাস্ট বা আরেকটা ভিডিও আমি তোমাদের জন্য করব। আজ আমি গল্পতে যাচ্ছি। আমার বাবার সঙ্গে সরাসরি কিছু হয়নি, কিন্তু বাবার কলিগদের দুজনের ঘটনা আমি তোমাদেরকে বলবো।
বাবাদের এই সমস্ত টেন্টগুলো পড়তো একদম নির্জন অরণ্যের মধ্যে, পাহাড় ঘেরা, গাছগাছালি ঘেরা, এরকম অদ্ভুত অদ্ভুত জায়গায়। সেইখানে না রীতিমতো আমরা যেরকম দেখি সেই যুদ্ধের শিবির বসে, অনেক টেন্ট নিয়ে সেই রকম বসতো। একটা মেন টেন্ট থাকতো যেটা হতো অফিসার্স টেন্ট, ওটা জেনারেলি হলুদ রঙের হতো, আর তাকে ঘিরে সাদা সাদা অনেক টেন্ট বসতো। সেইগুলোতে আর বাকি মানে আমার বাবার তত্ত্বাবধানে আর যারা কাজ করছেন তাদের সমস্ত বাসস্থান। সে রাত্রির বেলায় অদ্ভুত একটা দৃশ্য, সে অনেকগুলো কাপড়ের তাঁবু একটা চত্বরের মধ্যে, খুব একটা অদ্ভুত অনুভূতি। মূলত এই সমস্ত জায়গা তো আদিবাসী অধ্যুষিত, তাদের রীতি নীতি নিয়ম কানুন সব আমাদের থেকে অনেকটাই আলাদা। এইসব আদিবাসীরা তাদের বাড়িতে কেউ মারা গেলে তাদেরকে মাটিতে পুঁতে দিত। তাদের কিন্তু সেই দাহ করার ব্যাপারটা আমি কিন্তু দেখিনি, আমি শুনিনি। সেটা একটা পার্টিকুলার ট্রাইবের কোনো ব্যাপার ছিল কি না আমি বলতে পারবো না, কিন্তু আমি দেখেছি যে তারা পুঁতে দিত। আর পুঁতে দিত ওই আমার বাবারা যে সমস্ত জায়গাতে ক্যাম্প করতেন সেই ক্যাম্পেরই ধারে কাছে, এবং ওদের একটা নির্দিষ্ট অঞ্চল ছিল যে পরিবারের সকলকে সেই জায়গাতেই তাদেরকে সমাধিস্থ করা হবে। আর এই সমাধিস্থ করতো তারা কিন্তু একটা খুব অদ্ভুতভাবে, বিরাট একটা গর্ত খুঁড়ে তার মধ্যে ডেড বডিটাকে শুইয়ে দিল, তার ওপরে মাটি চাপা দিয়ে দিয়ে একদম ওপরে যেই খাটিয়াটায় সব তারা নিয়ে এসেছে সেই দড়ির খাটিয়া তারা উল্টে দিত, উল্টো করে রেখে মাটি চাপা দিত তার ওপর। মাটির বুকে জেগে থাকতো খাটিয়ার 4টে কাঠের পায়া। এরকম যত তাকাবে বিস্তীর্ণ অঞ্চলে দেখবে এরকম কাঠের পায়াগুলো মাটির ওপরে জেগে 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 রয়েছে। তখন কিন্তু বুঝে নিতে হবে যে এগুলো আসলে এক একজনের সমাধি। আর কেন এইভাবে সমাধিস্থ করা হতো জানো? কারণ ভীষণ হায়না ছিল সেই সমস্ত জঙ্গলে। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, চিন্তা করতে পারবে না। আমার নিজের স্পষ্ট মনে আছে যে আমরা যখন ওরকম যেতাম ফিল্ডে বাবাদের সঙ্গে থাকতে, হয়তো একটু ছুটি ছাটার সময়, রীতিমতো রাত্রির বেলাতে একদম হি 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 করে হাসি, খিলখিলিয়ে হাসি যাকে বলে, মানে একদম হাড় হিম করা হাসি। বাবাদের কাছে তখন শুনেছি, এই ভয় পাস না, ওটা হায়নার ডাক। তো অদ্ভুত একটা হাসি, আর সেই চেহারাটাও অদ্ভুত, 2 পা ছোট 2 পা বড়, হায়নার দল সেরকমভাবে খোঁড়াতে খোঁড়াতে দৌড়তে দৌড়তে আসতো, আর সেই মৃতদেহগুলোকে সমাধি খুঁড়ে তুলে নিয়ে যেত। সেই জন্য মৃতদেহগুলোকে সুরক্ষিত করার জন্য তার ওপর তারা ওই খাটিয়াটাকে উল্টে তার ওপরে মাটি চাপা দিতেন। কীরকম সাংঘাতিক ব্যাপার না? কিন্তু এগুলো আমি ছোটোবেলায় নিজের চোখে দেখেছি, শোনা গল্প নয়। তো এই রকম একটা জায়গাতে আমার বাবার এক বন্ধু তার ক্যাম্পটা ফেলেছে। প্রত্যেক রাত্রিরে বাবার বন্ধু ঘুমোতে প্রচণ্ড একটা ডিস্টারবেন্স ফিল করেন। মনে হচ্ছে তার খাট ধরে কেউ টানছে, তার চুল ধরে কেউ টানছে, এবং সকালবেলাতে দেখা যায় যে তিনি তার তাঁবুর বাইরে এসে শুয়ে আছেন খাটিয়া সমেত। কেউ যেন তাকে খাটিয়া সমেত টেনে বার করে দিয়েছে তাঁবুর বাইরে। তো এ তো আজব কাণ্ড। উনি
একদিনকে উনি লক্ষ্য করলেন যে সেই আধো অন্ধকারে তাঁবুর মধ্যে একটি বুড়ি, একটি বৃদ্ধা মহিলা এবং অনেকগুলি ছোট ছোট বাচ্চা, তারা তার খাটের চারিধার ঘিরে রীতিমতো হইচই করছে, তার পা ধরে টানছে, তার চুল ধরে টানছে, তার খাটিয়া ধরে নাড়িয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তিনি তো ভয়ে চিৎকার করে তাঁবু থেকে বেরিয়ে যান। এই ঘটনাটা যথারীতি ছড়িয়ে পড়ে চারিদিকে। তখন আবিষ্কার করা হয় যে যেই জায়গাতে বাবার এই বন্ধু ক্যাম্পটি পেতেছেন সেইটা অ্যাকচুয়ালি একটি সমাধিস্থল। বোঝা যায়নি, কারণ কাঠের খাটিয়ার পায়া মাটির ওপরে কতদিন জেগে থাকে, জল, ঝড়, বৃষ্টি এগুলোতে হয়তো সেগুলো ক্ষয়ে গেছে, বা সেগুলোকে কেউ হয়তো কেটে নিয়ে গেছে। বাইরে থেকে বোঝার কোনো উপায়ই নেই যে ওগুলো আসলে সমাধি। তো সে বেচারা কাকু তো বুঝতে পারেননি, তিনি সেখানেই তার ক্যাম্প পেতেছেন, আর তাতেই এই বিপত্তি। সেই বৃদ্ধা মহিলার হয়তো সমাধি ওইটা, আরও হয়তো কিছু তার পরিবারের বাচ্চাদেরকে সেখানে সমাধিস্থ করা হয়েছিল। তারা প্রতিদিন রীতিমতো অত্যাচার করে বাবার এই বন্ধুটিকে প্রায় ক্যাম্প ছাড়া করে ছাড়ল। অবশেষে সেইখান থেকে ক্যাম্প তুলে আরেকটু দূরে কোনো সেফার প্লেসে তারা আবার ক্যাম্প পেতে কাজ শুরু করেন। আরেকটি ঘটনা, সেটিও আরেকজন জিওলজিস্টের, সেটা কিন্তু আরও সাংঘাতিক। আমাদের বাবারা একটা ক্যাম্প থেকে আরেকটা ক্যাম্পে অনেক সময়তেই যেতেন। কিছু কনসালটেশন ওয়ার্ক হয়তো থাকতো, যে ফেলো জিওলজিস্টদের সঙ্গে অনেক সময় দেখা করা, তাদের সঙ্গে কথা বলা, বা ইন্সপেকশনে ডাকা হতো অনেক সময়তে। একটু সিনিয়র যারা জিওলজিস্ট তারা আরেকজন হয়তো জুনিয়র জিওলজিস্টদের ক্যাম্পে তারা যেতেন ইন্সপেকশনের কারণে। আর সে যাওয়ার পথ খুব বন্ধুর পথ, মানে বুঝতেই পারছো, জঙ্গল, পাহাড়, অনেক কিছু পেরিয়ে তাদেরকে যেতে হতো। জিপ, আমার বাবারা জিপেই মূলত যাতায়াত করতেন। তো সেই জিপে করে সেই জিওলজিস্টও গেছেন তার পাশের ক্যাম্পে ইন্সপেকশনের জন্য। সেখানে গিয়ে তো কাজকর্ম সেরে একটু স্ন্যাক্স খেয়ে যা হয়েছে, সন্ধে হয়ে গিয়েছে। এই ক্যাম্পের লোকেরা, যেই ক্যাম্পে তিনি এসেছেন, তারা না করেছেন যে আপনি না আজকে আর ফেরার চেষ্টা করবেন না নিজের ক্যাম্পে, আজকে বরং এই ক্যাম্পে থেকে যান, কালকে সকালে ভোরের আলো ফুটলে আপনি আপনার লোকজন নিয়ে আপনি চলে যাবেন। কিন্তু এই ভদ্রলোকের হয়তো একটু তাড়া ছিল, বা হয়তো হি ওয়াজ ফিলিং আ বিট আনকমফোর্টেবল, এরকম কিছু হবে। তিনি থাকতে আর রাজি হননি। তিনি বললেন না না, আমি চলে যাব। আর এইসব রাত বিরেতে গাড়িতে করে এই বন জঙ্গল পাহাড়ের মধ্যে দিয়ে ঘোরা, এটা তো জিওলজিস্টদের মানে পার্ট অফ লাইফ, কাজেই নাথিং নিউ অ্যাবাউট ইট। তো এটা নিয়ে চিন্তা করার বিশেষ কোনো কারণ নেই। কিন্তু তারা লক্ষ্য করেছিলেন যে ওই ক্যাম্পের লোকেরা, বিশেষ করে যারা স্থানীয় লেবারার্সদের কাজ করতো, যেই আদিবাসীরা, তারা কিন্তু ব্যাপারটায় খুব একটা সহমত হননি বা খুশি হননি। কিন্তু বড় সাহেবকে আর কিছু বলেন উনি। তো ইনি তো 2-4 জন পার্ষদ নিয়ে এসেছিলেন এখানে ইন্সপেক্ট করতে, তিনি ফিরে যাচ্ছেন। রাত্রির হয়ে গেছে, পাহাড়, খাদ সমস্ত কিছু রয়েছে, তার মধ্যে দিয়ে জিপ চালিয়ে তিনি ফিরছেন নিজের ক্যাম্পে। বেশ কিছুটা জার্নি। হঠাৎ পেছন থেকে প্রচণ্ড হই হই করতে করতে ঘোড়সওয়ারের দল
মানে সে মনে হচ্ছে সেই ডাকাত, সেই শোলে সিনেমাতে যেরকম আমরা দেখেছি না, সেই গব্বর সিং তার দল বল নিয়ে একদম সেই ঘোড়ায় চড়ে টকবগিয়ে আসতো, সেরকম হইচই করতে করতে একদল দস্যু যেন এসে পুরো তাদের গাড়িকে আক্রমণ মানে একদম তাদেরকে সেই গাড়ির থেকে টেনে ফেলে দেওয়া, গাড়িটাকে ধাক্কা দিয়ে একদিকে কাত হয়ে গাড়ি খাদের কাছে কাত হয়ে পড়েছে, এরকম একটা অবস্থা করে ভ্যানিশড। আর এই বেচারা ভদ্রলোক এবং তার দল, তারা তো রীতিমতো আহত। তারা একদম হাত পা কেটে কুটে তারা সেই জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে তারা পড়ে রয়েছেন। উঠে কিছু করার ক্ষমতাও তাদের নেই। অতর্কিতে আক্রমণ মানুষকে বিহ্বল করে দেয় একে, তার ওপরে মানে ইট ওয়াজ এ ভেরি ভায়োলেন্ট অ্যাট্যাক, যে তাদেরকে খুব ভালো রকমের জখম করা হয়েছে। গাড়িটাকেও ফেলে দেওয়া হয়েছে, প্রায় খাদের একদিকে কাত হয়ে গাড়িটা ঝুলছে, এরকম অবস্থা। সকালবেলাতে যেইখানে তারা গিয়েছিলেন, তাদের গন্তব্য যেইখানে ছিল আগে, সেই খান থেকে জিওলজিস্ট তার দলবল নিয়ে সেই রাস্তায় এসে হাজির। কারণ তারা জানতেন যে এরকম একটা কোনো ঘটনা ঘটতে চলেছে। এই রাস্তায় কোনো মানুষ দস্যু অ্যাটাক করে না। এই দস্যুর দল সম্পূর্ণ অশরীরী। এই রাস্তা দিয়ে রাতের বেলায় এরকমভাবে কেউ যাতায়াত করলে এই দস্যুদের আক্রমণে তাদের আক্রান্ত হতেই হয়। সেটা জানতেন বলেই বারবার করে নিষেধ করেছিলেন, তারা শোনেনি। আর তারা অনুমান করেছিলেন যে একদম 90% চান্স যে এরাও আক্রান্ত হয়েছে। অতএব একটু ভোরের আলো ফুটতেই সেই গোটা টিমটা সেই রাস্তা অনুসরণ করে আসে এবং হাফওয়ে এসেই এদের এই দুর্দশা দেখতে পায়। তারপর তো বোঝাই যাচ্ছে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে শুশ্রূষা করা, তাদের ওষুধ টষুধ দেওয়া, ডাক্তার বদ্যি দেখানো, সমস্ত কিছু। এবং সত্যি সত্যি তাদের সঙ্গে ভ্যালুয়েবলস যে সমস্ত যন্ত্রপাতি ছিল কি টাকা পয়সা ছিল, কিচ্ছুতে কিন্তু কোনো হাত পড়েনি। জিওলজিস্টদের তো অনেক দামি দামি ইনস্ট্রুমেন্টস থাকে যেগুলো নিয়ে তারা তাদের এই সমস্ত কাজগুলো করেন। সেই একটা দামি ইনস্ট্রুমেন্টও খোয়া যায়নি, একটা টাকা পয়সা ওয়ালেটে কারুর হাত পড়েনি। শুধুমাত্র তারা প্রচণ্ডভাবে ইনজিওর্ড, তাদেরকে আক্রমণ করে বেধড়ক তাদের মারা হয়েছে। আর এই কথাটা সবাই জানতো যে এই রাস্তাতে এই ঘটনা ঘটে। সে যাত্রায় এই জিওলজিস্টের দল কোনো রকমে প্রাণ নিয়ে বাড়ি ফিরে আসে। তো আজকে এই অবধি। কেমন লাগলো জানিও আমাকে। আর অবশ্যই ফিডব্যাকে মানে কমেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাক অবশ্যই আমাকে দিও। আর আমি কিন্তু তোমাদের কাছ থেকেও গল্প শুনতে খুব খুব আগ্রহী। কেউ যদি তোমাদের কোনো জীবনের অভিজ্ঞতা কি তোমাদের শোনা ঘটনা আমাকে বলো, আমি সেটাও কিন্তু আমার মতো করে বলে দিতে পারি। আশায় রইলাম তোমাদের ফিডব্যাকের। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। পরে আবার আসবো আরও অনেক এক্সাইটিং গল্প নিয়ে। শুভরাত্রি।